আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আলোকিত মানুষের সাথে দীপশিখা সংলাপের 18তম পর্বে আপনারা যে যে স্থান থেকে দেখতেছেন আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ফুরকান কুতুবী, শিক্ষার্থী, আহসানুল্লাহ বিজ্ঞান উপযুক্ত বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো মতামত, অতিথির কাছে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আজকের পর্বে আমরা আলোচনা করব অতিথির জীবনের গল্প, $1 ট্রিলিয়ন ইউএস ডলার অ্যাসেট মূল্যের ব্যাংকের ডিরেক্টর হওয়ার গল্প, ওনার শৈশব কৈশোরের গল্প, বিশ্ব অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি, নারী শিক্ষা, বিশ্ব অর্থনীতিতে নারীর অবদান, কুতুবদিয়ার নারী শিক্ষা তথা বাংলাদেশের নারী শিক্ষাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, ডিজিটাল ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্সের ধারণা এবং বিবিধ বিষয় নিয়ে আজকের পর্বটি সাজানো। আপনাদের অনেকেই যুক্ত হয়ে গেছেন, আমরা জানি আপনাদের বিরাট একটা অংশ কুতুবদিয়া থেকে দেখেন। কুতুবদিয়ার কোন ইউনিয়ন থেকে আপনি আমাদের দেখছেন জানাবেন। অনেকেই কক্সবাজার থেকে দেখেন, অনেকেই চট্টগ্রাম থেকে দেখেন, অনেকে ঢাকা থেকে দেখেন। সকলকে আমাদের অনুষ্ঠানে আবারও স্বাগত। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের অনুষ্ঠান জানাবেন। আমরা চলে যাব অনুষ্ঠানের মূল পর্বে। সকলকে আবারও স্বাগত। 18তম পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন শুধু আমেরিকা নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন কুতুবদিয়ারের সন্তান, আপনাদের অনেকেরই পরিচিত আমেরিকা টিচার্স ইন্স্যুরেন্স এন্ড অ্যানুইটি অ্যাসোসিয়েশন, TIA ইনভেস্টমেন্ট ব্যাংক, ডিজিটাল ফাইন্যান্স রিপোর্টিং এন্ড অটোমেশন এর ডাইরেক্টর সাবরিনা মাহমুদ। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ ফুরকান। আসসালামু আলাইকুম। আমি সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর সবচেয়ে বড় কথা ফুরকান, তুমি যে রিচ আউট করেছো, তুমি যে আমাকে তোমার শোতে ইনভাইট করেছো, এটাতে আমি খুবই খুশি হয়েছি। এবং আমি মনে করি যে দীপশিখাটা এত I think it's a wonderful platform যে এরকম সবাইকে কানেক্ট করা পুরা all over the world. I think it's a great accomplishment তোমার behalf-এ। And good morning. Thank you. কেমন আছেন? এই তো ভালো আছি। আমাদের এখানে নিউ ইয়র্কে আজকে খুব সুন্দর সানি ডে। এখন তো উইন্টার পড়ে যাচ্ছে, সো আমরা লাকি যে আজকে ইটস এ বিউটিফুল ডে আউট। এমনি ভালো আছি। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন, অনেকেই দেখছেন। আপনারা কোন জায়গা থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে অতিথির কাছে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের শিডিউল প্রশ্নের মধ্যখানে আপনার প্রশ্নগুলা আমরা অতিথির কাছে তুলে ধরবো। অনেকেই যুক্ত হয়ে গেছেন। কক্সবাজার থেকে একজন আমাদেরকে দেখতেছেন, উসমান গনি নামের একজন চকরিয়া থেকে দেখতেছেন। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের অনুষ্ঠান জানাবেন। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সকলকে আবারও আমাদের অনুষ্ঠানে স্বাগত। আমরা প্রথমেই শুনবো আপনার জন্ম, আপনার শৈশব জীবন, আপনার কৈশোর জীবন এবং আজকের দিন পর্যন্ত চাকরি জীবনের এই গল্পটা আমরা শুরু থেকেই শুনবো। আমাদের অনেকেই সংযুক্ত হয়ে গেছেন, একজন চিটাগং থেকে দেখতেছেন। হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আর এটা আসলে আমি যেটা এক্সপেক্ট করছি যে এটা খুব ইনফর্মাল একটা কনভারসেশন। সো আপনাদের মানে যার যখন প্রশ্ন আসে তখন প্লিজ আমাদের কমেন্ট বক্সে শেয়ার করবেন, কারণ আমি যতটা আপনাদের সাহায্য করতে পারি ততটা অ্যাভেলেবল। তো আমার জন্ম আসলে ঢাকাতে। আমার বাবা কুতুবদিয়া কোয়ারবিলের, আর আমার আম্মু হচ্ছে পাবনার। তে আমার আব্বু আসলে তোমার এই শোতে কয়েক সপ্তাহ আগে ছিল, অ্যাটেন্ড করেছে, এবং he spoke very highly of you and the show, so I was very excited to be a participant. তো ঢাকাতে হচ্ছে আমি 10 বছর পর্যন্ত আমরা ঢাকাতে ছিলাম। আমি মোহাম্মদপুর
গার্লস এন্ড বয়েজ প্রিপারেটরি হাই স্কুল, এখন মনে হয় সেটা কলেজ হয়ে গেছে। ওখানে আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখন ওখানে হচ্ছে মোটামুটি যখন ক্লাস 5-এ উঠি, 5টা আসলে কখনোই আমি শেষ করি নাই। আমি মাত্র যখন উঠি তখন আমরা হচ্ছে ক্যালগারি কানাডাতে মুভ করি। আমার আপু হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালগারি থেকে পিএইচডি করে, তো আমরা ওখানে আম্মু আর আমি ওখানে মুভ করি আপুকে জয়েন করার জন্য। তো ক্যালগারিতে আমি হচ্ছে অ্যাবাউট 5 বছরের মতো আমরা ছিলাম। তো ওখানে আমি হচ্ছে জুনিয়র হাই স্কুল শেষ করেছি। আর প্রথমে যখন ক্যালগারিতে যাই তখন কি বলবো, এটা হচ্ছে অনেকটা কালচার শকের মতো হয়, কারণ বাংলাদেশের আমাদের এক ধরনের কালচার, তারপরে নর্থ আমেরিকায় আরেক ধরনের কালচার, সেটা মানুষ থেকে ইভেন শুরু করে। আমার গায়ের রং যেমন ব্রাউন, আর আমরা ক্যালগারিতে যখন যাই তখন আমরা সবাই আশেপাশে দেখি সবার গায়ের রং সাদা। আমি আমার আম্মুকে সবসময় বলতাম যে আম্মু ওরা এত সাদা কিভাবে হয়েছে। তা আম্মু আমাকে তখন একটু ট্রিট করে আমাকে বলতে যে ওরা প্রতিদিন এক গ্লাস করে দুধ খায়, কারণ আমি দুধ একেবারেই পছন্দ করতাম না। তো সেইটা শুনে আমি প্রতিদিন এক গ্লাস করে দুধ খেতাম যাতে আমি ওদের মতো সাদা হয়ে যাই। তো ক্যালগারির এমনি প্রথমবার যেমন for the first time in my life I saw snow, যেটা আমি আগে কখনোই ফ্যামিলিয়ার ছিলাম না, which was very interesting to me, কারণ তখন আমার বয়স মাত্র 10 বছর বয়স, আর আকাশ থেকে এরকম বরফ পড়তেছে। It was very it was very curious to me, but it was also very interesting. তারপরে হচ্ছে এমনি স্কুলে যখন যাই তখন আস্তে আস্তে প্রথম দিকে তো ল্যাঙ্গুয়েজ তো অনেক বড় একটা ব্যারিয়ার ছিল, কারণ আমি ইংলিশ যদিও বা বাংলাদেশে পড়েছি কিন্তু ওই ধরনের স্পিকিং ইংলিশ তো আমরা পড়ি নাই। বাংলাদেশে যেমন গ্রামার, পাংচুয়েশন এগুলা নিয়ে বেশি পড়াশোনা হয়েছে। ওই আস্তে আস্তে ওগুলা থেকে মানে যতই আমি আমার ক্লাসমেটদের সাথে ইন্টারেক্ট করছি, আবার আমাদের নেইবার আশেপাশে সবার সাথে মানে আস্তে আস্তে অ্যাডাপ্ট হয়েছি। তো ওখানে যখন আমি ক্লাস 8 শেষ করলাম, তারপরে হচ্ছে আমরা আব্বু তখন পিএইচডি থেকে গ্রাজুয়েশন করলো, করার পরে আমরা নিউ জার্সিতে মুভ করলাম। আব্বু নিউ জার্সি চাকরি পেয়েছে, সেই জন্য সবাই আমরা পুরো ফ্যামিলি একসাথে মুভ করলাম। তারপরে নিউ জার্সিতে যখন আসি তখন অতটা বাংলাদেশ থেকে যেমন ক্যালগারিতে আসার সময় যে ধরনের কালচার শকটা পেয়েছি, ক্যালগারি থেকে নিউ জার্সিতে আসার পরে অতটা শক পাইনি, কারণ এটা মোর অর লেস সিমিলার টাইপ অফ কালচার, কিন্তু তারপরে ডিফারেন্স তো আছেই। কিন্তু তখন আমি আবার তখন আমার বয়স একটু বেড়ে গেছে, কারণ তখন আমি টিনেজ ইয়ারে, সো it was a little bit easier for me to adapt to the culture and the students. তারপরে আর আমাদের বাঙালি কালচারে তো আম্মু আর যেহেতু আমার আপু প্রফেসর, সবসময় আর আম্মু আগে স্কুল টিচার ছিল, সো সবসময় আমাদের বাসায় পড়াশোনা হচ্ছে নাম্বার 1 প্রায়োরিটি। আব্বু সবসময় বলতো যে তুমি যা খুশি তাই করো, কিন্তু তোমার জিপিএ তোমার মেনটেন করতেই হবে। আমি চাই না যে তুমি কখনোই তুমি অন্য কিছুতে এক্সেল করবা, অন্য সব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে এক্সেল করবা, কিন্তু তোমার জিপিএ হচ্ছে সাফার করবে। তে সেই জন্য সবসময় খুব হার্ডওয়ার্কিং, পড়াশোনা ঠিক মতো করতাম। কিন্তু একটা যেমন মেজর ডিফারেন্স আমি দেখতাম বাংলাদেশ থেকে ক্যালগারি অথবা নিউ জার্সিতে, ইজ দ্যাট বাংলাদেশে যেমন সবাই বলতে গেলে একটা বা দুইটা বা তিনটা বা চারটা টিউশনি করে আউটসাইড অফ স্কুল, কিন্তু এখানে আমাদের পড়াশোনা কিন্তু একেবারেই ইন্ডিপেন্ডেন্ট। কেউ আমাকে ফোর্স করে কখনোই আমাকে জোর করে আব্বু আম্মু বলবে না যে তোমার এখন এই পরীক্ষার জন্য পড়তে হবে। আমার ফ্রেন্ডরা বা টিচাররা কেউ কিছুই বলবে না। সবাই হচ্ছে তোমাকে মানে ম্যাটেরিয়াল গুলো সব দিয়ে দিবে, তারপর বলবে যে তোমার টেস্ট এই দিনে, এখন তোমার it's up to you how you organize your day or your week to prepare yourself for that test. So এটা আমার কাছে, ইভেন আমি যখন আসার পরে বাংলাদেশে যখনই আমার ট্রিপে যাই, আমার কাজিনদের সব দেখি, আমার ওদের জন্য আসলে খুব খারাপ লাগে, কারণ ওরা সারাদিন মানে স্কুলে পড়াশোনা করে ক্লাস নিয়ে তারপরে দেখি যে আবার সে রাতে 10টা 12টা পর্যন্ত টিউশনি করতেছে।
মানে ওই ব্রেকটা কখনো আর পাই না, বা নিজের মতো যে ইন্ডিপেন্ডেন্ট ভাবে পড়াশোনা করবে বা নিজের আগ্রহ নিয়ে যে পড়াশোনা করবে ওইটা আসলে আমি অতটা নোটিস করি নাই। সো আমি বলবো যে ক্যালগেরি আর স্পেশালি নিউ জার্সি এসে, যেহেতু আমি তখন ইউনিভার্সিটি যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি, আমাকে আসলে আরো বেশি ইন্ডিপেন্ডেন্ট করেছে আমার পড়াশোনা। শুধু পড়াশোনার ব্যাপারই না, মানে সবকিছুই। এই যে শুধু শুধু যে পড়াশোনা করবো সে দ্যাটস নট এনাফ। আমার নিজের মনে করেন কি খাবো না খাবো বা কাপড় চুপড় ধোয়া, সেগুলো মানে নিজের কাজগুলো আমার নিজেরই করতে হচ্ছে। কারণ আমাদের এখানে তো কোনো বাংলাদেশে যেমন একটা এক্সট্রা হেল্পিং হ্যান্ড থাকে, আমাদের এখানে ওটা নাই। আর আম্মু তখন চাকরি করে, আমি আম্মুর উপরও ডিপেন্ড করতে পারি না যে আম্মু সবকিছু করে দিবে। সো সেই মানে আমার চিন্তাধারাটাই কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে ওটার বদলে। তা আমি তারপরে তো হাই স্কুল শেষ করলাম নিউ জার্সিতে। শেষ করে আমি হচ্ছে আমার ব্যাচেলার্স করলাম মাউন্ট ইউনিভার্সিটি, যেখানে আমার আব্বু এখন প্রফেসর ফর মেনি মেনি ইয়ার্স। আমি আমার মেজর আর মাইনর ছিল, আমি ডাবল মেজর করলাম, কারণ আমি দেখলাম যে আমি যদি শুধু ফাইন্যান্সে মেজর করি তাহলে আমার মোটামুটি 2.5 ইয়ার্স আমি গ্রাজুয়েট করবো। তাই আব্বু বললো যে এটা তোমার জন্য বেস্ট হবে না, কারণ তাহলে তোমার পুরা এজ গ্রুপ থেকে তুমি রিমুভড হয়ে যাবা, মানে সাইকোলজিক্যালি এগুলা বা সোশ্যাল ইম্প্যাক্ট করবে। সো বলো যে তুমি না হয় দেখো আরো মানে কিভাবে 4 বছরে তুমি গ্রাজুয়েট করতে পারো। তো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরেকটা মেজর পিক করি। তো আমার মেজর ছিল হচ্ছে ফাইন্যান্স এবং ম্যানেজমেন্ট। ফাইন্যান্সটা আমি পিক করেছি কারণ ফাইন্যান্স আমার আসলে সবসময় একটা মানে একটা কিউরিওসিটি ছিল, আর যেটা বেড়ে গেছে আমি যখন ইন্টার্নশিপ করলাম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে। আমার মনে হয় সবাই ফ্যামিলিয়ার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ সম্পর্কে। এখান থেকে আমাদের অ্যাটলিস্ট হিয়ার ইন দ্য ইউএস everything is controlled, all the companies that are public. So আমি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে ইন্টার্নশিপ করার পরপরই আমার তখন ফাইন্যান্সের উপর খুব একটা বেশি ইন্টারেস্ট ডেভেলপ হলো। তারপরে হচ্ছে ফাইন্যান্স ক্লাসগুলো আরো বেশি এনজয় করতে পারলাম। তারপরে আর ম্যানেজমেন্টটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ আমি জানতাম যে ইভেন্চুয়ালি অ্যাট সাম পয়েন্ট আমি যে চাকরিতেই যাই, বড় ছোট ইট ডাজন্ট ম্যাটার, আমার লিডারশিপ রোল গুলা সবসময় লাগবে। সো I felt that finance or management, it's a very good they complement each other essentially. ওই দুইটা মেজর করার পরে আমার মাইনর ছিল হচ্ছে ইনফরমেশন টেকনোলজি আর পাবলিক পলিসি। ইনফরমেশন টেকনোলজিটা আসলে আমার টেকনোলজির উপর সবসময় একটা ইন্টারেস্ট ছিল, কিন্তু কখনো চিন্তা করি নাই যে আমি টেকনোলজিতে কাজ করব, কারণ আমার ফোকাস সবসময় ছিল যে ফাইন্যান্সের দিকেই। কিন্তু তারপর মনে করলাম যে আচ্ছা, আমার যেহেতু আমি 4 বছরে আমার ব্যাচেলার শেষ করব, আমি তাহলে একটা মানে সামথিং দ্যাট আই এম ইন্টারেস্টেড, মোর অফ এ ফান ক্লাস বলতে গেলে, আইটিটা নিয়েছি আর হচ্ছে তারপরে পাবলিক পলিসি নিলাম। 4 বছরে আমি গ্রাজুয়েট করলাম, আন্ডার গ্রাজুয়েট করার পরে উইথ অনার্স। তারপরে হচ্ছে আমি নিউ ইয়র্কে চাকরি করা শুরু করি। আমার প্রথম চাকরি ছিল হচ্ছে কোলম্যান রিসার্চ গ্রুপ। এটা এট দ্য টাইম এটা হচ্ছে একটা স্মল রিসার্চ কনসাল্টিং বুটিক ফার্ম ছিল। আমি যখন শুরু করি ওদের সাথে, ওদের এমপ্লয়ি ছিল অ্যাবাউট 50, আর আজকে ওদের বলবো কত, প্রবাবলি অ্যাবাউট 30-40 হাজার এমপ্লয়িজ হয়ে গেছে। অনেক উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম ওরা অনেক বড় হয়ে গেছে। তো ওখানে আমি 1 বছর চাকরি করি। চাকরি করার পরে কিন্তু আমার আওয়ারগুলা, জানি না আপনারা কতটা ফ্যামিলিয়ার আমাদের নিউ ইয়র্ক ফাইন্যান্স সম্পর্কে, বাট আমার আওয়ারগুলা অন এন অ্যাভারেজ আমি প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা চাকরি করতাম। সো 1 বছর করার পরে মানে খুব এক্সস্টেড হয়ে গেছি, মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি। কারণ চাকরির যে প্রেশার, যে ডিমান্ড, আর মাত্র সারা জীবন আমি পড়াশোনা করে হঠাৎ করে এখন চাকরি জীবনে করে প্রথম চাকরিটা এরকম, তাই আমি তখন মনে করলাম যে আচ্ছা, আর প্লাস ওখানে আমি অতটা অপরচুনিটি দেখি নাই যে গ্রো করার। তো 1 বছর ওখানে করার পরে আমি সুইচ করি মর্গান স্ট্যানলিতে।
তে মর্গান স্ট্যানলিতে আমি যখন থাকি তখন আমি ওদের হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট ডিভিশনে চাকরি করা শুরু করি। ওখানে আমি যেটা করেছি ওটা হচ্ছে মানে যে কোনো সময় একটা কোম্পানি যে মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন অথবা কি বলবো অথবা যে কোনো এই যে আমরা যে অফটেন টাইমস শুনি যে কোম্পানিগুলা একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে অ্যাকোয়ার করছে, কিনে ফেলছে, তে ওই ট্রানজাকশন গুলা কিভাবে মানে the details of those financial transactions is what I dealt with at Morgan Stanley. In Morgan Stanleyতে ছিলাম about 3 years, 3 বছরের মতো, 2.5 to 3 years মর্গান স্ট্যানলিতে ছিলাম। তারপরে ঠিক মর্গান স্ট্যানলিতে যখন মানে শেষের দিকে আমরা তখন হচ্ছে অফশোরিং, জানি না এটা কতটা ফ্যামিলিয়ার তোমাদের কাছে। সো বেসিক্যালি আমাদের ইউএসএ তে যেমন 2008 2010 আমাদের তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলো 2008 এ। সো অ্যাবাউট 2009 2010 তখন কোম্পানিগুলা যেহেতু they took a lot of loss, ওরা চিন্তা করছিল যে আমরা কিভাবে পয়সা সেভ করতে পারি। সো in order to do that তারা রিসোর্স মানে স্কিল সেট খুঁজছিল আউটসাইড অফ দ্য ইউএস। আর যে দেশগুলা যেমন that they were looking in ইন্ডিয়া, যেমন বিকজ ইন্ডিয়াতে অনেক হাইলি স্কিলড স্পেশাল কি বলবো ইন্ডিভিজুয়ালস আছে। তারপরে হচ্ছে ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজ, এখন রিসেন্টলি হচ্ছে ফিলিপিনো যেমন ইজ অলসো এ বিগ হাব ফর অফশোরিং। তখন আমি ফাইন্ড আউট করলাম মর্গান স্ট্যানলিতে যে আমার টিম যেগুলা ছিল টিমমেটস তাদের সবার চাকরি হচ্ছে অফশোর হচ্ছে। তো তখন আমি চিন্তা করলাম যে আমি যদি এখানে থাকি তাহলে আমার চাকরি নিয়ে সবসময় চিন্তা করতে হবে। সো হাউ ডু আই গেট আউট অফ দিস সিচুয়েশন? তো তখন আমি আবার ইন্টারভিউ শুরু করলাম। তারপরে তখন হচ্ছে ইউবিএস এ চাকরি পেলাম। মর্গান স্ট্যানলি, ইউবিএস এগুলো সব ইনভেস্টমেন্ট ব্যাংক, মানে ওরা গ্লোবাল কোম্পানি। আই এম শিওর ইউ গাইস হ্যাভ হার্ড অফ দেম। সো তখন ইউবিএস এ আমি হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস টিমে জয়েন করি। তো ওখানে হচ্ছে মানে FP&A in a general sense, budgeting, forecasting, তারপরে interacting with কি বলবো executive leadership team, senior leaders, তাদেরকে তার ফাইন্যান্সের সম্পর্কে মানে তাদের মানে কোম্পানি ফাইন্যান্স সম্পর্কে educate করা বা doing any sort of financial analysis that they need is what I was involved with. তারপরে ইউবিএস এর পরে আমি হচ্ছে ইউবিএস এ ছিলাম 3 বছরের মতো। তারপরে আরেকটা গ্রেট অপরচুনিটি আসলো, সেটা লরিয়ালের সাথে। আই থিঙ্ক আমার মনে হয় যে ছেলেরা লরিয়াল কোম্পানি সম্পর্কে না জানলেও মেয়েরা ডেফিনেটলি জানে, কারণ লরিয়াল হচ্ছে ইটস এ গ্লোবাল কোম্পানি। আর লরিয়ালে অনেক ধরনের প্রোডাক্টস ওরা ইয়ে করে, স্পেশালি কসমেটিক্স এন্ড থিংস লাইক দ্যাট। তো আমি তখন লরিয়ালে জয়েন করি ফাইন্যান্স ম্যানেজার হিসাবে। তো লরিয়ালে ছিলাম অ্যাবাউট 1.5 years। লরিয়ালে অত বেশি দিন আমি চাকরি করিনি, কারণ আনফর্চুনেটলি আমার তখন একটা ব্যাক ইন 2013 আমার একটা খুব খারাপ কার অ্যাক্সিডেন্ট হয়। তখন হচ্ছে আমার 6-7 মাস রিকভার করতে সময় লাগছে। তো পরে ওখান থেকে আমি চাকরি ছেড়ে দিয়ে তখন হিউস্টনে মুভ করি MBA করার জন্য। তো আমি হচ্ছে বাওয়ার কলেজ অফ বিজনেস, ইউনিভার্সিটি অফ হিউস্টন থেকে আমার MBA করি। আর যখন আমি আমার MBA করি তার সাথে সাথে আমি অলসো ডিরেক্ট এনার্জিতে চাকরি করি। সো ডিরেক্ট এনার্জি এগেন ফাইন্যান্স। আমার আসলে পুরা ক্যারিয়ার পুরা ট্র্যাক হচ্ছে ফাইন্যান্সই সবসময় ছিল, বাট ডিফারেন্ট ইন্ডাস্ট্রি সবকিছু থেকে মানে আমার যেটা ইয়ে ছিল, যেটা এটা আসলে মনমাউথ ইউনিভার্সিটি থেকেই আমার যে ইন্টারেস্টটা ছিল, যে অথবা ইন্টারেস্ট না বলবো, যে মাইন্ডসেটটা ছিল যে আমি যদি ডিফারেন্ট টাইপস অফ জবস অথবা হবিস ট্রাই না করি তাহলে আমি কিভাবে বুঝবো কোনটা আমি পছন্দ করি।
সেজন্য আমি যখন মোহাম্মদ ইউনিভার্সিটিতে থাকি তখন আমি অনেক স্টুডেন্ট লিডারশিপ টিমের কি বলে লিডারশিপ গ্রুপ লিড করেছি, সবকিছুতে খুব ইনভলভড ছিলাম। শুধু আমার পিআর স্টুডেন্ট না, আমি ফ্যাকাল্টি, অ্যাডমিনিস্ট্রেশন সবার সাথেই সবসময় কাজ করতাম, এই প্রজেক্ট ওই প্রজেক্ট, কারণ আমি জানতে চেতাম সবসময় যে ওরা কি করে এবং এটা কি। কারণ তখন আমার বয়স খুবই কম, তখন 19-20 বছরে কেউ যদি একজনকে বলে যে এরকম তুমি তোমার what do you want to do for the rest of your life, সেটা তো it's not an easy question to answer. তা আমি তখন চিন্তা করলাম যে আমি যদি নিজেকে জানতে চাই, আমার নিজের পছন্দ, নিজের ভালো লাগা, তাহলে আমার এক্সপোজ হতে হবে অন্য, মানে what else is out there. তো সেই জন্যই আমি অনেক ইন্টার্নশিপ করেছি, অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে ইনভলভ ছিলাম, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সবসময় মেক শিওর করেছি যে আমি যেন আমার জিপিএ মেনটেন করি। তে যাই হোক, আমি ইউনিভার্সিটি অফ হিউস্টনে 2 বছরে আমার এমবিএ শেষ করি। তারপরে শেষ করার পরে হচ্ছে আমি আবার নিউ ইয়র্কে মুভ করি, তখন হচ্ছে টিআইএ তে জয়েন করি। আর টিআইএ হচ্ছে টিচার্স ইন্স্যুরেন্স অ্যানুইটি অ্যান্ড অ্যাসোসিয়েশন। সো টিআইএ কে আসলে বলতে মানে TIA is considered to be an insurance company, but এটা কিন্তু জেনারেল সেন্সের ওই ইন্স্যুরেন্স কোম্পানি না, এটা আসলে ইনভেস্টমেন্ট ব্যাংক বলতে গেলে। কারণ আমরা যখন ইন্স্যুরেন্স প্রোডাক্ট বলি, আমরা চিন্তা করি লাইফ ইন্স্যুরেন্স, আমরা চিন্তা করি বাড়ির ইন্স্যুরেন্স, আমরা চিন্তা করি গাড়ির ইন্স্যুরেন্স। আমার কোম্পানি কিন্তু ওগুলা কোনো কিছুই করে না, বাট রাদার আমরা হচ্ছে অ্যানুইটি, which is considered to be a insurance product, কিন্তু অ্যানুইটিস হচ্ছে it really helps with এটা এক ধরনের ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট যেটা মানুষের পোর্টফোলিওতে থাকে for retirement. So Furkan, if it's okay, আমি একটা কুইক স্লাইড শেয়ার করতে চাই টিআইএ সম্পর্কে। শিওর। আচ্ছা, ঠিক আছে। আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন কোন জায়গা থেকে দেখছেন জানাবেন, এবং অনুষ্ঠানটি আপনারা শেয়ার করে দিবেন। হ্যাঁ শিওর, আপনি স্ক্রিন অন করতেছি। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। Okay, great, thank you. So এটা জাস্ট আমাদের একটা কুইক based on 2020 second quarter facts, তা আমি মনে করলাম যে আপনাদের সাথে শেয়ার করব। আমরা ফাউন্ড হয়েছি 1918, which means আমরা over 100 years old. আমাদের হচ্ছে 253 অফিসেস আছে ওভার 24টা দেশে সারা পৃথিবীর মধ্যে। আমাদের এই নাম্বারটা আসলে কারেক্ট না, বিকজ আমাদের about 20,000 এমপ্লয়িজ আছে around the world. আমাদের 5 মিলিয়নের উপর ইন্ডিভিজুয়ালস আছে যারা আমাদের কি বলবো ক্লায়েন্টস। আর আমরা হচ্ছে 15,000-এর উপর ইনস্টিটিউশনের সাথে রিলেশনশিপ আছে। আর আমরা টোটাল অ্যাসেট যে ম্যানেজ করি, এখন এটা একটু আউটডেটেড, সো রাইট অ্যাজ অফ নাও উই হ্যাভ $1.3 trillion in assets that we manage all throughout the world. আর মানে এটা হচ্ছে, and I can talk more about what makes up that $1.2 trillion in assets, but plus আমাদের close to about 1,000টা financial advisor আছে। তারপরে as of now আমরা প্রতি বছর on an average up to now $480 billion benefits paid করেছি। even 2008-এ আমাদের আমেরিকায় যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়, অনেক কোম্পানি যেমন পে আউট করতে পারেনি, কিন্তু আমরা we were one of the only institutions that did not suffer. আর ওভারঅল আমাদের ক্যাপিটাল রিজার্ভ যেমন আছে হচ্ছে about $47 billion. আমরা খুব ক্যাশ রিচ কোম্পানি, which means we manage our finances very well. So আমি জানি অনেক কিছু বললাম, so should I take a break to see if anyone has any কারো কোনো প্রশ্ন আছে কিনা বা any comments? আপনাকে অনেক ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন চলে এসেছেন, অনেকেই দেখছেন। আপনারা আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন। কক্সবাজার থেকে একজন দেখতেছেন,
কুতুবদিয়া থেকে একজন দেখতেছেন, গিয়াসউদ্দিন আমাদের দেখছেন, কক্সবাজার থেকে জসিমউদ্দিন দেখছেন, রাইসুল ইসলাম আপনার এলাকা থেকে দেখছেন, সাব্বির আলম চৌধুরী একটা প্রশ্ন করেছেন, আমরা প্রশ্নটা একটু পরেই নিব। লন্ডন থেকে একজন দেখতেছেন, মিসপা নামের একজন আমাদেরকে দেখতেছেন, নাজমুস সাকিব নামের একজন প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নটা একটু পরেই নিচ্ছি আপনার প্রশ্নটা। বগুড়া থেকে একজন দেখতেছেন, আবু মাজিদ নামের একজন, সাবিল ও সুলতান ফ্রম সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ঢাকা, তোমাকে আমাদের সংগঠনে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ থাকলো যদি তুমি কুতুবদিয়ার হও। আলিকবর্ডের থেকে একজন দেখতেছেন, আপনার এলাকা থেকে একজন দেখতেছেন, আপনার এলাকা কোথায় জানতে চেয়েছেন একজন, তার জ্ঞাতার্থে জানাচ্ছি যে নজর আলী মাতবর পাড়া হচ্ছে ওনার বাড়ি। ওনার পরিচয়টা উনি আগে বলেছেন, তারপর হচ্ছে ডক্টর গোলাম এম মাতবরের মেয়ে। কম্বোডিয়া থেকে একজন দেখছেন, কুতুবদিয়া থেকে একজন দেখছেন, দুবাই থেকে দেখতেছেন, আরো অনেকেই দেখছেন, চট্টগ্রাম, কক্সবাজার এবং কোন জায়গা থেকে দেখতেছেন। এখন নতুন যারা সংযুক্ত হয়েছেন আমাদের সাথে, কোন জায়গা থেকে দেখছেন জানাবেন, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাবেন। আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলা একটু পরেই নিব। আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকুন। নতুন যারা সংযুক্ত হয়েছেন কোন জায়গা থেকে দেখছেন জানাবেন। একজন নারায়ণগঞ্জ থেকে এখন সংযুক্ত হয়েছেন, কক্সবাজার থেকে জিয়াউল করিম চৌধুরী সংযুক্ত হয়েছে। আপনাকে অশেষ ধন্যবাদ আপনার জীবনের গল্পটা আমাদের শোনানোর জন্য। আমরা একটু শুনবো যে আপনি আপনি ব্যাচেলর করার অনেক পরে হচ্ছে যে এমবিএ করছেন। আমাদের এখানে দেখা যায় যে ব্যাচেলরের সাথে সাথে এমবিএটা করে, আদারওয়াইজ মানে অনেকে বলা হয়ে থাকে এটা একটা শিডিউল নষ্ট হয়ে যায়, বা অনেকেই ব্যাচেলর করে জবে যায় না। আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখবো, সেটা তো একটা পয়েন্ট, সাথে একটা প্রশ্ন রাখবো যে আমাদের দেশে এখন সায়েন্স পড়াটাকে বলা হয় যে মানে খুব ভালো টপার স্টুডেন্ট সায়েন্স পড়বে, কিন্তু কমার্স বা বিজনেস স্টাডিজ পড়ার ক্ষেত্রে তেমন বেশি মোটিভেট করা হয় না। কিন্তু দেখা যায় যে মানে মডার্ন মডার্ন সময়ের সাথে যে আপনার যে কি বলে টেকনিক্যাল পড়ালেখার জন্য অবভিয়াসলি বিজনেস স্টাডিজ একটা ভালো সাবজেক্ট। আপনি এই ব্যাপারে কি বলবেন? কমার্স পড়ার গুরুত্ব আর এই যুগোপযোগী পড়াশোনার ব্যাপারে। এই দুইটাই খুবই ভালো প্রশ্ন। আমি প্রথমটা আগে ট্যাকেল করি, সেটা হচ্ছে আমি অনেক বছর পরে আমার এমবিএ করার জন্য ইউনিভার্সিটি ব্যাক করেছি। আমি হচ্ছে আন্ডারগ্র্যাড শেষ করেছি 2006-এ আর এমবিএ শেষ করেছি 2016-এ। সো মোটামুটি 10 বছর বলতে গেলে গ্যাপ ইন বিটুইন। আমার আসলে আমাদের মানে বাঙালি কালচারের যেটাকে মানে যেটা সবসময় বলা হয় যে একবারে মাস্টার্স শেষ করে তারপরে চাকরি। আর আমার বাবা মা এবং আমার পুরো ফ্যামিলিতে ফাইন্যান্সের দিকে কিন্তু খুব একটা আমার কাজিন বা রিলেটিভ গুলা যায়নি। কারণ আমরা যে তুমি যে বললা যে আমাদের মেন্টালিটিটা হচ্ছে হয় ডাক্তার নয় ইঞ্জিনিয়ার অথবা লয়ার। তো এই তিনটার মানে এই তিনটার পর কিন্তু কেউ খুব একটা ইয়ে করতে চায় না। এবং হ্যাঁ, আর ইভেন আমি যখন আন্ডারগ্র্যাড পড়ি, ফাইন্যান্সে যখন পড়াশোনা করি ব্যাচেলার্সের সময়, আর যখন বাংলাদেশে যাই বেড়াতে, তখন আমাকে সবাই বলতো যে তুমি ফাইন্যান্স এটা কি, এটা কেন পড়তেছো, তুমি কেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চাচ্ছ না? কিন্তু আমার আব্বু আমাকে একটা কথা সবসময়, স্পেশালি আমার আব্বু আমাকে সবসময় বলতো যে আমি কেয়ার করি না তুমি কোন ফিল্ডে যাও, এমন একটা ফিল্ড চুজ করবা যেটাতে তুমি অ্যাটলিস্ট গ্রাজুয়েশন করার পরে চাকরি যাতে পাও। আর এটা মানে এটার সিক্রেট মেসেজ আব্বু যেটা আমাকে বলতে চাচ্ছিল যে তুমি এমন মনে করো এমন কোনো ফিল্ডে যেও না তোমাকে যেটাতে তোমার গ্রাজুয়েশন করার পরেও সাপোর্ট করতে হবে। সো আর ফাইন্যান্সটা আমি জানতাম না যে আমার ক্যারিয়ার আপনাদের সবার দোয়ায় আমার ক্যারিয়ারটা এখন যে পর্যায়ে উঠেছে, আমি কখনোই তখন মানে 10 বছর বা 15 বছর আগে কখনোই চিন্তা করি নাই যে আমি এত উপরে উঠতে পারবো। কিন্তু তখন আমার কাছে ফাইন্যান্সটা খুব ইন্টারেস্টিং লাগছে, আর আমার সবসময় আমি মনে করছি যে আচ্ছা আমি যদি ডাক্তারি পড়ি 10 বছর 12 বছর আমি ডাক্তারি পড়বো, তারপরে যখন ডাক্তার হব আমি যদি ওটা পছন্দ না করি তাহলে কিন্তু আমার
খুবই আমি অন এ ডে টু ডে বেসিস আমি খুবই মিজারেবল হব। আর আমার কাছে মানে মেন্টাল হেলথটা খুব ইম্পর্টেন্ট, কারণ বলছি না যে সবসময় হ্যাপি, we're not always going to find happiness in everything we do, but at the same time আমাদের যে ক্যারিয়ারটা সেখানে যদি if we don't enjoy doing what we do, then it makes it very difficult for us to get through each day. So ওইটাই চিন্তা করে আমি মনে করলাম যে আচ্ছা আমি at least ফাইন্যান্সটা পড়ি, 4 বছর পরে গ্রাজুয়েট করব, তারপরে যদি পছন্দ না হয় তাহলে না হয় ডাক্তারি পড়লাম বা অন্য কিছু একটা পড়লাম, বাট at least আমি ফাইন্যান্সটা ট্রাই করবো। তো সেই জন্যই হচ্ছে ফাইন্যান্সটা পিক করেছি। আর মাস্টার আর ফাইন্যান্সে যখন চাকরি করা শুরু করি তখন আমি দেখলাম যে the more I learned about finance, the more I loved it. So আব্বু আমাকে বলছে যে তুমি মাস্টার্স কবে করবা। আমি বললাম যে বাবা মা আমি এখন করতে চাই না, আমি তুমি আমাকে বিশ্বাস করো, you have to trust me that I will do my masters, বাট এটা আমার যখন রাইট টাইম হবে আমার জন্য, আমার ক্যারিয়ারের জন্য, তখন আমি করব। কারণ আমাদের আসলে বিজনেসে আর এখানে যারা বিজনেস স্টুডেন্ট আছে তারা বুঝতে পারবে যে আমাদের আসলে এক্সপিরিয়েন্সটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ইভেন যখন আমি এমবিএ এর জন্য অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করি তখন কিন্তু আমার রেজুমে আমার পাঠাতে হয়েছে এবং আমার ইন্টারভিউতে ওদের সাথে যেতে হয়েছে। ওরা সবসময় জিজ্ঞেস করছে যে তোমার এক্সপিরিয়েন্স সম্পর্কে বলো, তুমি কি তোমার চাকরিতে কি করলা, মানে কিভাবে এই ধরনের আর অনেকগুলো বিহেভিয়ারাল সিচুয়েশনাল টাইপ অফ কোয়েশ্চেন ওরা জিজ্ঞেস করতো, যে এরকম এই সিচুয়েশনের চাকরিতে এটা হয়েছে তুমি কিভাবে হ্যান্ডেল করবে। এখন আমি এখন I'm very thankful যে আমি অনেক বছর চাকরি করেছি, কারণ ওই এক্সপিরিয়েন্স গুলো আমাকে রিয়েলি হেল্প করেছে। আর প্লাস আমি চিন্তা করেছি যে মাস্টার্সটা যখন শুরু করি তখন মানে গ্রাজুয়েট করবো মাস্টার্স থেকে, তখন আমি হচ্ছে অন্য একটা ট্র্যাকে চলে যাব, যেটা মনে করো তোমার অনেকটা ম্যানেজমেন্ট লিডারশিপ ট্র্যাক। সো ওইটা আমার যখন and I can't do it unless আমার এক্সপিরিয়েন্স আছে। তো সেই জন্যই আমি অনেক বছর ওয়েট করেছি। আর আমি এটা কিন্তু সবাইকে, আমার কাজিন সবাইকে আমি এনকারেজ করি যে তোমার যদি উইল পাওয়ার থাকে যে তুমি মাস্টার্স করবা, সেটা 10 বছর হোক 20 বছর হোক, ইট ডাজন্ট ম্যাটার, তুমি ওটা করবাই। আমার ওই উইল পাওয়ারটা ছিল, আমি জানতাম যে আমার মাস্টার্সটা হবেই। আর আমি জানি অলসো মেয়েদের জন্য এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ বিয়ে হয়ে যায়, সংসার হয়, বাচ্চা কাচ্চা নিয়ে ম্যানেজ করাটা ডিফিকাল্ট, বাট তারপরও উইল পাওয়ার যদি থাকে আর হাজবেন্ডটা যদি আন্ডারস্ট্যান্ড করে, ইজ সাপোর্টিভ এনাফ, দেন ইটস নট ইম্পসিবল। ওইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাট ক্যারিয়ারের জন্য স্পেশালি বিজনেসে যদি থাকো, এক্সপিরিয়েন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এমবিএ আরেকটা যে হচ্ছে এমবিএ ট্র্যাক আছে। সো আমার ট্র্যাকটা যেমন ছিল গ্লোবাল এনার্জি, কারণ এট দ্য টাইম আমি হিউস্টনে ছিলাম, আর হিউস্টন হচ্ছে অয়েল এনার্জির জন্য ইটস দ্য ক্যাপিটাল, জাস্ট লাইক নিউ ইয়র্ক যেমন ফাইন্যান্সের ক্যাপিটাল। সো কিন্তু এমবিএ যেমন ফাইন্যান্স ট্র্যাক আছে, ম্যানেজমেন্ট ট্র্যাক আছে, অ্যাকাউন্টিং এর ট্র্যাক আছে। সো এক্সপিরিয়েন্স না থাকলে কোন ট্র্যাকে যাবা, কিসে স্পেশালাইজ করবা, ওইটাও একটু ডিফিকাল্ট হয়ে যায় ডিসাইড করা। হ্যাঁ হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল যে আমাদের এখনো বলা হয়ে থাকে যে মানে পড়ালেখা বা ভালো পড়ালেখা বলতে ধরেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, এই তিনটা প্রফেশনের বাইরে তেমন ভালো স্টুডেন্টরা বা টপাররা পড়বে না, কিন্তু দেখা যায় যে বিজনেস স্টাডিজ ইট ইজ অলসো এ প্রফেশনাল সাবজেক্ট। হ্যাঁ, এটার ব্যাপারে বাংলাদেশের পার্সপেক্টিভটা এখনো আমার দৃষ্টিতে মনে হয় না এটা এখনো হয়েছে। আপনার মতামত কি সেটা? আসলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আই মিন with all due respect, আমি মনে করি যে they are great disciplines. আমি কখনোই বলবো না যে ওরা ভালো ডিসিপ্লিন না, কারণ they help the overall economy in many ways. কিন্তু তারপরও not necessarily আমরা যদি সবাই ডাক্তার হই, সবাই ইঞ্জিনিয়ার হই, তাহলে what happens to the world, what happens to the country, তাই না? সো আর আমাদের এক একজনের ইন্টারেস্ট এক এক ধরনের, আমাদের এক একজনের স্কিল সেট, we're not all good at everything. সবাই সবকিছুতে ভালো হয় না সব সময়। সো আমি যেটা বলবো যে you have to understand what it is that you're very good at, and
that should be your expertise. আমার জন্য যেমন আমি যদি আর্লি অন ফিগার আউট করতাম যে ফাইন্যান্স আমি ফাইন্যান্স অতটা মানে কি বলবো আই এম নট ভেরি গুড অ্যাট ফাইন্যান্স, তাহলে আমি কিন্তু এটা প্রসিড করতাম না। সো আমাদের ফ্যামিলির কি বলবো আমাদের বাবা মার বা দাদা দাদি নানা নানির যে ইভেন খালা খালু চাচা চাচির যে ওই মাইন্ড মানে ওই ট্রেডিশনাল মাইন্ডসেটটা ওটা চেঞ্জ করতে হবে। উই হ্যাভ টু বি মোর প্রোগ্রেসিভ, কারণ আমাদের পৃথিবীটা it's all changing. The world is becoming more and more progressed on a daily basis. আমাদের যে কত ধরনের information available to us, সেটার সাথে আমাদের ওই সবচেয়ে বড় কথা যে ক্যারিয়ারই চুজ করুক, as long as they are successful, as long as they are happy. কারণ আমরা কখনোই চিন্তা করি না যে আচ্ছা আমার বাচ্চাটাকে আমি পুশ করব ডাক্তারি, কিন্তু সে তো পছন্দ করে না। এই ধরনের সিচুয়েশন আমি অনেক শুনেছি, ইভেন অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমার রিলেটিভস এর কাছ থেকেও শুনেছি, কিন্তু এটা তো আসলে ঠিক না। কারণ যার যেটা পছন্দ আমাদের ওইভাবে মানে আমাদের ফ্যামিলি হিসাবে আমাদের সাপোর্ট করতে হবে, যে যেভাবে যেটাতে পছন্দ করে ওই দিকেই যাওয়ার পুশটা করতে হবে। So really তোমার কোয়েশ্চনটা অ্যান্সার করার জন্য আমি যেটা বলবো যে we have to have a progressive mindset. থ্যাংক ইউ। আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন কে কোন জায়গা থেকে দেখছেন জানাবেন, প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা একটা প্রশ্ন নিব বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের ডিজিএম কুতুবদিয়ারি একজন সাব্বির আলম চৌধুরী, উনি একটা প্রশ্ন করেছেন যে I would like to know from today's guest about fintech of USA and what will be the prospect of fintech in the banking sector of Bangladesh. আমি প্রশ্নটা স্ক্রিনে নিয়ে আসার চেষ্টা করতেছি, আপনি হয়তো দেখতে পাচ্ছেন। ওকে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এখন, থ্যাংক ইউ। ফিনটেক আমি আপনার জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি, উনি বাংলাদেশ ব্যাংকের ডিজিএম হিসেবে আছেন এখন কুতুবদিয়ারি। আচ্ছা, ধন্যবাদ ফর আপনার প্রশ্নের জন্য। সো আমি আসলে একটু let me take a step back to answer your question. সো আমি টিআই সম্পর্কে বলেছি, কিন্তু আমি আসলে এক্সপ্লেইন করিনি আমার রোল টিআই এর সাথে কি। সো আমি হচ্ছে I head up our digital reporting and automation department. So আমার রোলটা হচ্ছে অথবা আমার টিম আমরা যেটা responsible for, it's actually a very interesting mix between both finance এবং information technology. জানি না আপনাদের মনে আছে কিনা, আমি প্রথমেই বলেছি যে আমার মাইনর ছিল ইনফরমেশন টেকনোলজি, কিন্তু এত বছর আমি টিআইএ তে জয়েন করি 2016-এ, কিন্তু এত বছর ধরে আমার ক্যারিয়ারে আমি কিন্তু ওই আইটি মাইনরটা কখনো আসলে ইউজ করিনি until now. সো আমার রোলে আমি যেটা করি, তো যদিও বা আমরা টিআই কে বলবো যে ইভেন দো আমরা মানে ইনভেস্টমেন্ট ব্যাংকের সেক্টরে পড়ি, কিন্তু আমরা রিয়েলি এ ফিনটেক কোম্পানি। কারণ আমার রোল, ফর এক্সাম্পল, ইটস এ মিক্স বিটুইন বোথ finance or technology, in the sense যেমন I deal with big data. আমাদের in today's world there is so much data available. প্রত্যেকটা সেকেন্ড আমরা millions and billions all across the world were producing data from everywhere. কিন্তু কোম্পানিগুলা they don't know how to use that data properly. So our team যেটা করে, we leverage that data to come up with different financial analysis that eventually goes to executive leaders to help them make decisions on different strategic initiatives, projects, even whether we want to buy another company and things like that. So our company, আমাদের যেহেতু কোম্পানিটা, it's been around for over 100 years, but বলবো যে more recently, because of all these technological advances, has become really more of a fintech company. The beauty of being able to combine finance with technology is really the most amazing thing. So for us, we've been able to master that. And so when it comes to the fintech industry here in the US, at least, it's skyrocketing.
it's booming, it's growing. There's a huge demand for technical folks, especially. So I think if I had to, if I had to give my opinion on where I think the industry is going between now and the next 10 years, I mean, definitely bolbo, it's all in the fintech. So, karon technology hocche mane it's growing rapidly. And আমার husband যেমন he's a software engineer with Amazon. ও আমাকে যে বলে the different projects and the different initiatives that they're working on, it's mind-blowing. I mean, যেভাবে technology grow করতেছে. And so hopefully I've answered your question, but fintech actually it's the booming industry এবং এটা আমি at least for the next 10 to 15 years I continue to see it growing. থ্যাংক ইউ আমরা আরো কতগুলো প্রশ্ন নিব আরো কয়েকজন প্রশ্ন করেছেন তা এখন নতুন করে আমাদের সাথে সংযুক্ত হয়ে গেছেন আরো অনেকেই যারা দেখছেন সকলকে আমাদের অনুষ্ঠানে আবারও স্বাগত আপনারা নতুন যারা সংযুক্ত হয়েছেন কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের জানাবেন একজন আমাদের দিনাল হাসান নামের একজন দেখছেন গিয়াসউদ্দিন নামের একজন দেখছেন আমাদের অনুষ্ঠান এম হোসেন নামের একজন কুতুবদিয়া নিয়ে কিছু বলবেন কিনা জানতে চেয়েছেন আমাদের কয়েকটা প্রশ্ন কুতুবদিয়াকে নিয়ে আছে আমাদের প্রশ্ন উত্তর পর্বে শেষের দিকে প্রশ্নগুলা আমরা করব অতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন দীপশিকার বর্তমান সভাপতি আব্দুল মজিদ আপনাকে শুভকামনা জানিয়েছেন সাব্বির আলম চৌধুরী আরো কয়েকটা প্রশ্ন করেছেন আমরা প্রশ্নগুলা একটু পরেই নিব আপনাদের কোনো প্রশ্ন থাকলে নারী শিক্ষা কুতুবদিয়া এবং অন্য রিলেটেড প্রশ্নগুলো করতে পারেন আমাদের সময় হলে আপনার প্রশ্নগুলো নিয়ে আসবো নাসমুস সাকিব নামের একজন একটা প্রশ্ন করেছেন হুইচ ফ্যাক্টর উই শুড কনসিডার ফর ইনভেস্টমেন্ট ইন এ স্টক মার্কেট আমি প্রশ্নটা স্ক্রিনে দেওয়া আমি আগে থেকে বলবো আমি হচ্ছে legally I'm not able to give that kind of advice or definitely not publicly আপনি যদি জানতে চান then you'll have to privately message me separately and we can talk about it but I'm not legally able to answer that question sorry thank you আমাদেরকে আরো অনেকেই দেখতে পাচ্ছেন আমরা প্রশ্নগুলা নিব আপনার কাছে জানতে চাইবো যে নারী শিক্ষা এবং হচ্ছে বিশ্ব অর্থনীতিতে নারীদের অবদান এই দুটা শীর্ষক আমাদের একটু আপনার মতামত জানাবেন হ্যাঁ definitely আমি বলবো না যে আমার স্ট্রাগল গুলা যেমন আমার পড়াশোনার জীবনে এবং চাকরি জীবনে আমার স্ট্রাগল গুলা হচ্ছে খুব ডিফারেন্ট দেন most others in the sense that এখানে যেমন আমি যখন কম্পিট করছি with all the Americans যেখানে আমার গায়ের রং আমার religion আমার race সবকিছু different right even finance আমার কি বলবো যে আমার majority of my team সবাই ছেলে so I মানে বলবো 99% of the time I am the only woman that shows up in board meetings কিন্তু আমি কখনোই চিন্তা করি না যে আচ্ছা আমি মেয়ে সেজন্য আমার এভাবে you know I can't speak up I can't share my opinion I can't share my thoughts and things like that আমি কখনোই ওই চিন্তাগুলো এন্টারটেইন করি না কারণ ওই চিন্তাগুলো যে আমি চিন্তা করতে থাকি তাহলে আমি ওগুলা বিশ্বাস করতে থাকবো সো আমি সবসময় চিন্তা করি যে I'm just as qualified as every man in this meeting room so there is no reason why I should have to think otherwise there of course মেয়ে হিসাবে there are certain things that I have to abide by আমার boundary যেগুলো আছে you know I have to maintain those being a woman but at the same time আমি কখনোই I never hold back so মেয়ে হিসাবে it's very easy যেমন যখন অফিসে গল্প হচ্ছে দেখি যে সব ছেলেরা গল্প করতেছে ওরা গল্প হচ্ছে স্পোর্টস নিয়ে which
I won't say I don't know very much about, কারণ আমি over time নিজেকেও ওইভাবে ট্রেন করেছি যাতে আমি যে কোনো কনভারসেশনে পার্টিসিপেট করতে পারি। সো আমার মনে হয় যে মেয়ে হিসাবে যদিও বা আমাদের অনেক চ্যালেঞ্জ আছে, বাট আমাদের ওইভাবে নিজেকে ট্রেন করতে হবে যে মানে কখনোই যাতে আমরা চিন্তা করতে পারি না যে আমি মেয়ে, আমি এটাতে পার্টিসিপেট করতে পারবো না। আমাদের মাইন্ডসেটটা হচ্ছে খুব যেমন একটু আগে ফুরকান তোমার সাথে যে প্রশ্নটা তুমি করেছিলা যে অ্যাবাউট ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার যে আমাদের কালচারের মাইন্ডসেটটা, ওই একইভাবে আমাদের চেঞ্জ করতে হবে যে কখনোই we should never hold back because you're a woman. And I know it's much harder said than done, but at the same time, I think it's very important for us to be very knowledgeable on different topics, especially the topics that your team, which is full of men, for example, are always talking about. And also understanding people. Mane, যদিও বা আমি financer, but I feel like human psychology, human behavior is a huge part of my job. So আমি manage করি হচ্ছে a team of about 30 people all over the world. And প্রত্যেক দিন I have to deal with people. And understanding their behaviors, understanding how to motivate different types of people is very important. আর সবচেয়ে বড় কথা আমি একটা অ্যাডভাইস আমি যেটা সবাইকেই দিব, especially মেয়েদের, is read. অনেক ধরনের বই পড়তে হবে, নিজেকে সবসময় knowledgeable রাখতে হবে। কারণ পড়াশোনা যখন করি, আব্বু আম্মু আমাদের বলতে পারে যে এরকম আমাদের পুশ করে কি বলবো পড়াতে পারে, কিন্তু চাকরি জীবনে কেউ কখনো পুশ করবে না। ওই পুশটা আমাদের নিজেদের মধ্যে থেকেই আসতে হবে। So that to me is very important, and I do feel that that's a huge contributor to my success. Just I mean, at least মাসে একটা বই পড়ি, but এখন প্যান্ডেমিকের জন্য at least 3-4টা বই পড়ি মাসে, কারণ ওই সময়টা আমাদের বের করতে হবে। আমরা সবসময় বলি যে আমরা বিজি, আমরা এটা ওইটা, কিন্তু দেখা যাচ্ছে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়াতে তো ঘন্টার পর ঘন্টা থাকতেছি, কিন্তু ওই ঘন্টাগুলা যদি আমি সেভ করি, একটা বই পড়ি, সেটা আমাকে অনেক আরো বেশি লাভ দিচ্ছে। তো আমার মনে হয় যে ছেলে হই মেয়ে হোক, স্পেশালি মেয়েদের জন্য নলেজ ইজ ট্রুলি দ্য পাওয়ার। সো অনেক ধরনের চ্যালেঞ্জ আসবে, আর আমার চ্যালেঞ্জগুলো হচ্ছে অনেক ডিফারেন্ট আপনাদের চ্যালেঞ্জের, কারণ আমাদের ইস্ট আমেরিকান কালচারে মানে it's becoming more and more acceptable to have more women in the workforce, especially in financial services industries and things like that. কিন্তু আমি জানি বাংলাদেশে অতটা, আমি জানি you guys তোমরা progress করতেছো, but probably not as the same rate as we are here in the US. Thank you ma'am. আপনার কাছে একটা প্রশ্ন থাকবে যে মানে কুতুবদিয়া তথা বাংলাদেশের নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার সাজেশনটা কি? আমার আব্বু আর আমি আসলে সবসময় এই টপিকটা নিয়ে কথা বলি। কুতুবদিয়ায় আমি যেটা জানি যে অনেক এনজিও আছে, নন প্রফিট গভর্নমেন্টাল অর্গানাইজেশনস or non-profit organizations যারা যায়, they try to educate, but আমাদের আসলে সবচেয়ে বড় I think the most important thing is আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। সো আমার যেমন কুতুবদিয়ায় মানে আমার একটা I have don't get me wrong, I have a lot of wonderful memories of Kutubdia, but একটা memory আছে যেটা আমাকে really that really was a big motivator for me to want to be successful in my career was আমার তখন মনে হয় বয়স, আমি তখন মনে হয় undergraduate, তো মনে হয় most likely 18-19 বছর বয়স। So আমি হচ্ছে only child আমার আব্বু আম্মুর, আমার কোনো ভাই বোন আর নাই। সো আমরা বেড়াতে যাই কুতুবদিয়ায়, তে আমাদের একটা ডিস্টেন্ট রিলেটিভ আসছে মানে আমাদেরকে দেখতে। তে আমার দিকে আর উনি হচ্ছে মানে একটু বয়স্ক ছিল, তা উনি আমার দিকে অনেকক্ষণ তাকাই ছিল। তে একবার বলল যে মাহমুদের যদি একটা ছেলে হতো মেয়ের বদলে, মানে সেটা আমার সামনেই বলতেছে। ওইটা আমার মানে আমি ওনার দিকে
তাকিয়েছিলাম, ওনাকে সালাম দিয়েছি, এমনি জিজ্ঞেস করছি কেমন আছি, কিন্তু কোনো কিছু আর বলিনি। কিন্তু ওই কমেন্টটা আমাকে খুব হার্ট করেছে। কিন্তু এটা ওনার ফল্ট না, কারণ এটা মানে আমাদের কালচার, তাই না, যে আমরা সবসময় প্রেফার করি ছেলে ভার্সেস মেয়ে। সো ওইটা আমি মানে ওনাকে কখনো দোষী বা ওই ধরনের মানে কোনো ধরনের নেগেটিভ ফিলিংস নাই ওনার উপর, কিন্তু ওইটা আমাকে যেটা করেছে যে it created a different type of motivation within me, যেখানে আমি চিন্তা করেছি ওই দিন থেকেই যে আমি মেয়ে বলে আমার বাবা মাকে কখনোই I never want to make them feel that I have not been able to be as successful just because আমি একটা মেয়ে। আমি কখনোই ওদেরকে I never wanted them to feel that way. I never wanted them to ever regret that আমি ছেলে না, যে আমি মেয়ে। So I think it all starts with mindset change. এটা একদিনে হবে না, এটা 2 দিনে হবে না, এটা 1 সপ্তাহেও হবে না, 1 মাসেও হবে না, 1 বছরেও হবে না। It's going to take time. বাট আমার মনে হয় যে আমাদের আস্তে আস্তে পুশ করতে হবে আমাদের বাবা মাকে, আমাদের দাদা দাদিকে, আমাদের কাজিনকে, খালা, চাচা চাচি, সবাইকে আস্তে আস্তে পুশ করতে হবে যে এরকম আমি মেয়ে বলে যে আমি পড়াশোনা করতে পারবো না, বা আমি মেয়ে বলে যে আমি চাকরি করতে পারবো না, এটা it's not right. কারণ যে কোনো দেশের, I mean, let's take US as an example. মেয়েদের contribution is huge, শুধু বাসাতে না, but also in the workforce. অনেক সৌদি আরব যেমন they're suffering a lot কারণ and they're starting to talk more and more about having female contributing in the workforce কারণ এটা একটা huge gap create করে. So আমার মনে হয় যে and luckily in Bangladesh we're a little bit more progressed in that sense, but আমার মনে হয় যে কুতুবদিয়াতে যেমন we have to really work hard. আমাদের generation, তোমার generation, we have to really work hard to show our prior generation যে ছেলে মেয়ে বলে কোনো কথা নাই, কারণ একটা মেয়ে is just as good as a son. তো ওইটাই আমাদের হচ্ছে বারবার পুশ করতে হবে। আর because of that আশা করছি যে মেয়েরা আরো এনকারেজ হবে পড়াশোনা কন্টিনিউ করার জন্য, শুধু 5 or 6 class পর্যন্ত না, but beyond that, high school, college, and even higher education as needed, এবং family থেকে যে ওই সাপোর্টটা যেন পায়। থ্যাংক ইউ আমাদেরকে আপনারা যারা দেখছেন, আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আমরা একটা প্রশ্ন নিব, আমি একটু প্রশ্নটা খোঁজার চেষ্টা করছি। হ্যাঁ, প্রশ্নটা পেয়েছি। সাব্বির আলম চৌধুরী একটা প্রশ্ন করেছেন, I would like to know about the development of SME sector in comparison with Bangladesh SME sector. প্রশ্নটা আমি আপনার স্ক্রিনে আনার চেষ্টা করছি। I will be very honest, আমি আসলে SME sector বাংলাদেশটা খুব একটা ফ্যামিলিয়ার না, সো আপনার যদি আরেকটা প্রশ্ন থাকে আমি ওইটা অ্যান্সার করতে পারি। শিওর। হ্যাঁ, ওনার আরেকটা প্রশ্ন আছে, ডু ইউ ইমপ্লিমেন্ট ব্লকচেইন টেকনোলজি ইন ইউর FI? We do implement blockchain technology, and blockchain can get a bit more complicated. So I'm not sure that it's the right forum for us to go in depth with it. But আমরা blockchain technology implement করি। থ্যাংক ইউ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নটি কমেন্ট বক্সে করবেন, আমরা আপনার প্রশ্ন নিয়ে আসবো। নাসমুস সাকিবের একটা প্রশ্ন ছিল, is your company work with a stock market? Yes, very much so. আমাদের যেটা I didn't really do a good job of elaborating further into the different type of things that my company is involved in. So আমাদের হচ্ছে একটা asset management division আছে। আমাদের asset management division হচ্ছে it's one of the top 5 in the world. আমাদের asset management section হচ্ছে আমাদের we have different type of investments, whether it's in grapes
or real estate, মানে non-traditional type of investment যেগুলো মানে stock market related না, ওইটাতে হচ্ছে আমাদের মানে যেটাকে বলা হয় alternative asset management essentially. So that's one part of our division, and then which is called Nuveen. Nuveen actually used to be a separate company যেটা আমরা 2012 সালে maybe 2012 বা 13 সালে আমরা acquire করি। তারপর we have our institutional as well as retail division. তারপরে হচ্ছে all the shared services divisions like HR, marketing, finance, and so on forth, like any other company. So through আমাদের institutional and retail business, we do invest in the stock market. But একটা জিনিস মনে রাখতে হবে যে TIA আমাদের ক্লায়েন্টরা হচ্ছে teachers, professors, doctor, nurses, মানে তারা হচ্ছে they're your non-traditional, they're not ultra high net worth individuals. Amader clients, they don't have millions of dollars that they invest with us, but rather amra oder, and because of that, we have to be very conservative in terms of how we invest their money. Karon amra চাই না যে ওদেরকে high risk exposure করি, কারণ as a teacher, they don't make a lot of money as it is in comparison to other, let's say, millionaires or very rich people. So we have to make sure যে আমরা ওদের মানি ওদের পয়সা এমন ভাবে ওদের পোর্টফোলিও এমন ভাবে ম্যানেজ করি so that ওরা যখন রিটায়ার করে they still have enough money to live off of. So সেই জন্য আমাদের investment strategy is much more conservative. আমরা যেমন we don't invest in what is it called, startup companies and things like that, but rather মানে খুব conservative with আমাদের general account chief investor is Nick Leolis, who's very well known in the industry. So and he does a fantastic job of making sure that we have the right investments that are somewhat safe in a different way. Thank you. আপনার আরো কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো নিব। আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা প্রশ্নগুলো নিব। সাব্বির আলম চৌধুরীর একটা প্রশ্ন, নাজমুল সাকির আর একটা প্রশ্ন আছে, সেটা নিব। তার আগে আমরা জানতে চাইবো আপনার জীবনের স্মরণীয় ঘটনা কি, যদি আমাদের শেয়ার করা যায়। স্মরণীয় ঘটনা আমি বলবো যে আমার যখন কার অ্যাক্সিডেন্টটা হয় তখন আমার বয়স মনে maybe about 28 এর মতো ছিল, 28-29। আর আমাদের যখন বয়স কম, আমরা সবসময় আমাদের জীবনটা we take it for granted. আমরা কখনোই মনে করি না যে আমাদের কোনো কিছু হতে পারে। And it was unfortunate that I had the car accident and আমার গাড়ি, it was totaled, but আমি খুব lucky যে I was able to walk away from that car accident without a lot of damage. আমার তারপর 6-7 মাস লাগছে recover করতে, but the lessons I learned from that car accident is that one, কালকের জন্য কখনোই অপেক্ষা করবা না, কারণ you never know what's going to happen tomorrow. আর আমার মনে হয় যে এই প্যান্ডেমিকটা আমাদের আরো it really helped us learn that, because all the plans we had for weeks and months in advance, everything was canceled because of this pandemic. So I learned to really, কারণ আমি আমার গাড়ির অ্যাক্সিডেন্টের আগে I always used to focus on taking care of everybody around me, whether it was my family, my friends, everyone, except for myself. And I learned that when you're laying there night after night, day after day, and you're in a lot of pain, sure, I had people at the beginning, and my parents are wonderful, and they were there. But at the end of the day, I had to take care of myself on my own. So
that was a very big wake-up call for me that, it's good to care about everyone around me. It's good to take care of them, but the most important person in this world is me. And if I don't take care of myself, no one else will. And that goes in every way, mentally, emotionally, and physically. So because of that event, আজকে যেমন, I always think to myself, যে আমি যদি আজকে এটা না করি, I might not be here tomorrow, কারণ anything is possible. I have a very deep relationship with God, and I'm thankful whenever something যখনই ভালো কোনো কিছু হয় তখন the first thing I do is I quickly make a prayer to thank God for everything. But I think at the same, and I'm very thankful that He's allowed me to have this life that I absolutely love. But at the same time, kono kichu kakhono granted, including our own health. Don't ever take anything for granted. Thank you. কুতুবদিয়ায় ঘিরে আপনার কোনো স্মৃতি আছে কিনা, বা বাংলাদেশে আপনার স্মৃতি? কুতুবদিয়া বাংলাদেশের অনেক স্মৃতি আছে। আমার কি বলবো, একটা খুব মজার স্মৃতি, এটা আম্মু খুব একটা খুশি হবে না, কিন্তু তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যখন বাংলাদেশে থাকতাম তখন মানে ছোট ছিলাম, তখন পড়াশোনা করতে চেতাম না, আর আম্মু সবসময় আমাকে বকা দিত। মানে শুধু পড়াশোনা, আম্মুর একটা ইয়ে ছিল যে পড়াশোনা তোমার করতেই হবে, ওইটাতে কোনো পার নাই। তো সবসময় খুব বকাঝকা করতো পড়াশোনার জন্য। আর আব্বু যখনই অফিস থেকে আসতো, আমি আব্বুর কাছে দৌড়ায় গিয়ে আম্মুর সম্পর্কে কমপ্লেন করতাম, বলতাম যে আম্মু আমাকে অনেক বকাবকি করছে আজকে, এরকম আমাকে শুধু পড়াশোনা করতে বলে, আমাকে খেলতে দিবে না, এই সমস্ত। তে আব্বু বলছে, আব্বু তখন মানে ভান করতো যে আম্মুকে বকা দিচ্ছে আমার জন্য। আর তখন আমাকে আমার হাত ধরে নিয়ে মোহাম্মদপুর মার্কেটে গিয়ে আমাকে চকলেট কিনে দিত, আইসক্রিম কিনে দিত। তো ওই স্মৃতিটা আমার খুব মনে হয়, কারণ মনে হয় যে সময় কত তাড়াতাড়ি চলে পার হয়ে গেছে। আর তো ওইটা হচ্ছে ঢাকার একটা স্মৃতি, যেটা আমার আব্বু আম্মুর সাথে খুব মনে হয়। আর কুতুবদিয়ার একটা স্মৃতি আমার অনেক মনে হয় আমার কাজিনদের সাথে, স্পেশালি আমার রিঙ্কু আপুর সাথে আর শিউলি আপুর সাথে। আমরা যখন ছোট থাকতাম তখন আমাদের পুকুর পাড়ে আমরা পিকনিকের মতো একটা করতাম। তো মাটি দিয়ে চুলা বানাতাম, তারপরে ওখানে রান্না করতাম, ছোট ছোট পাতিল দিয়ে ভাত রান্না করতাম, মাছ রান্না করতাম করে। তারপরে আব্বু আম্মু, আমার চাচা চাচি সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াতাম। তো এবার এই ছোট ছোট মেমোরি গুলো আমার খুব ভালো লাগে। আর যেহেতু আমার বলতে গেলে আমার পুরা সারা জীবনে আমি হচ্ছে বাংলাদেশের আউটসাইডে গ্রো করেছি। সো আমার আসলে ফ্যামিলির সাথে ওই ধরনের আমি ভেরি ক্লোজ টু সবার সাথে, আমার রিলেটিভদের সাথে আমি ক্লোজ, কিন্তু ওদের সাথে তো সবসময় দেখা হচ্ছে না বা কথা হচ্ছে না। সো এই সুন্দর সুন্দর মেমোরি গুলাই হচ্ছে আমি সবসময় মনে রাখি। ইভেন পাবনায় যখন শীতকালে যেতাম, আমার মামা এবং আমার কাজিনরা, যেমন আমার ভাপা পিঠা খুবই পছন্দ। আমি জানি কুতুবদিয়ায় যখন আমি যখন আমার মেমোরি as long as it recalls, the first time আমি কুতুবদিয়ায় ভাপা পিঠা খেয়েছি, আমি খুব সারপ্রাইজ হয়েছি যে ওখানে গুড় ছিল না। কারণ আমি খুব ইউজড টু যে ভাপা পিঠা সবসময় মিষ্টি হবে, কিন্তু কুতুবদিয়ায় হচ্ছে ওটা মিষ্টি ছিল না। আর পাবনায় যেমন ভাপা পিঠা যখনই খেতাম তখন গুড় দিয়ে শীতকালে আমার নানা হচ্ছে খুব ভোরবেলা উঠে আমার জন্য ভাপা পিঠা কিনে রাখতো, যাতে আমি ঘুম থেকে উঠেই পাই। তো এই মেমোরি গুলো আমার খুব মনে হয় এবং খুব মিস করি, কারণ সবার ফ্যামিলি থেকে এত দূরে it's never easy, কিন্তু you have to make the most of wherever you are. আপনি সর্বশেষ কবে আসছিলেন বাংলাদেশে বা কুতুবদিয়ায়? আমরা লাস্ট যাই হচ্ছে 2017, I'm sorry, হ্যাঁ জানুয়ারির দিকে, হ্যাঁ 2017-এ।
আমাদের আসলে যাওয়ার কথা ছিল এই বছরই জুন জুলাইতে। তা আমার আব্বু আম্মু আমার হাজবেন্ড আমরা সবাই মিলে আসলে যাওয়ার কথা ছিল, কিন্তু এই প্যান্ডেমিকের জন্য আর যাওয়া হয়নি। এখনো আশা করছি যে নেক্সট ইয়ার যদি ভ্যাকসিন তৈরি হয় এবং সবকিছু যদি একটু বেটার হয় ইনশাল্লাহ যাব। আমার বাসায় যেতে খুব মজা লাগে। থ্যাংক ইউ। আমাদের কুতুবকে রিলেটেড অনেকে প্রশ্নগুলো একসাথে নিব, এই জন্য করে নিব। কোভিড রিলেটেড একটা প্রশ্ন আমি নিতে চাচ্ছি। Another question from Sabbir Alam Chaudhary, DGM of Bangladesh Bank. Now we are facing COVID-19 pandemic. After that pandemic is going to endemic, then epidemic. What will be your comment about that? Comment আমি নিয়ে আসার চেষ্টা করব। সরি, আমি জাস্ট প্রশ্নটা একটু পড়ছিলাম। আমার মনে হয় না যে এই প্যান্ডেমিকের পরে আমার মনে হয় না যে we will ever go back to how things was, কারণ মানে আমার যেটা মনে হয় যে it's going to be the new normal. এখন new normal, what does that mean? That means কিছু কিছু জিনিস যেমন আমরা সবসময় আগে থেকেই করা উচিত ছিল যে আমাদের and I think it's probably because of population growth, মানুষ we kind of lost our way. যেটা বলবো যে যেমন আমরা বাইরে থেকে যখনই বাসায় আসি আমাদের হাত সঙ্গে সঙ্গে ধোয়া উচিত, আমাদের হাত মুখ ধোয়া উচিত, we have to be very clean. এই কোভিড এর পর এগুলা যেমন it's going to become a part of our life. যেমন বাসায় বাইরে থেকে এসে যেমন জুতা খুলে রাখি, জুতা পরে তো সারা ঘরে আমরা হাঁটাহাঁটি করছি না। So it's going to be the same thing. It's going to be just a second nature where we learn to do some of these things, where we have to be more aware of, and especially because of the danger of it, because of all the health related issues. So I really don't think we're going to go back to the same normalcy that we have seen growing up. And I think for the future generation, the generation that's still, let's say, 4 or 5 years old, or the generation to be born, for them, it's going to be very different. And I think maybe it's going to be one of those things where, as Darwin said, survival of the fittest. So maybe it's just that it's Allah's way of, population control throughout the world. I don't know. But these are just some of the things that I've thought about. And, it's, I think going forward, we have to be much more careful. And it's going to have a huge impact in every industry, not just some of the personal behavior, but also প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে। যেমন আমার কোম্পানি অলরেডি বলছে যে আমরা বাসা থেকে কাজ করব until excuse me until the end of next year. So আমার মনে হয় যে আমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা একটু বেটার হবে। আমি জানি না বাংলাদেশের there are obviously challenges associated with it, with having the right or the appropriate internet connection and things like that. But I think there's going to be a huge change in how we think, how that impacts everything we do, from our own personal behaviors to the workspace. থ্যাংক ইউ। আমাদের সাথে নতুন করে যারা সংযুক্ত হয়েছেন, কোন জায়গা থেকে দেখছেন জানাবেন। আপনার প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাদের লাইভটি শেয়ার করবেন। আমরা আরেকটা প্রশ্ন নিব নাসমুস সাকিব, মেবি উনি লংকা বাংলা ফাইন্যান্সে আছেন। ওনার একটা প্রশ্ন, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট ওয়ার্ল্ড ইকোনমি? Oh boy, that's a $1 million question. It's very difficult to say because so I'll start with sorry about that. So আমি শুরু করি আমাদের US economy দিয়ে। আমাদের election is coming up in November.
that's going to dictate a lot of how our economy is impacted, because it's going to have a tremendous impact on the stock market, for one, and then also the trade agreements that we have with all the other countries around the world. And the US still has a huge impact on the rest of the world and their economy. So that's one part of it. The other part of it, there's China, right? And to this day, our president still believes that I think he calls it the China virus, which obviously not appropriate. But and then also, all the things that happened with the trade between China and the US over the last couple of years is going to have a huge impact. And I think right now, because of COVID, I mean, aside all of the political side, I guess all of the politics, if you think about COVID, the way it literally stopped the world and all the companies from producing, and every company that I know has taken a huge loss, including even my company, TIA, which is so cash rich. We have so much money. But even then, we've taken a huge hit from this virus. So I don't think we're going to fall into a recession for the next 5 years, but there definitely is going to be a huge impact. And I think there's definitely going to be a recession similar to the financial crisis, at least here in the US, we saw in 2008. I think there is going to be a huge turn for the economy, a downturn for the economy for at least the next, I would say, 2 years. But it's also cyclical, like I always say, because if you look at the economy, every 10 years, there is a downturn. Every 10 to 12 years, I would say there's a downturn, right? Because not everything can continue to go up and up and up. At some point, the bubble has to burst. And then, we all take a break and then we start to go up again. So that's why I'm not as worried about it, because I think the economy will recover itself, because that's how we're built. But obviously, it's going to be a huge impact for the next 2 years. And I know for the older generation, especially the ones that are retiring, it's a little bit more difficult for them to go back into it. But I think for the younger generation or my generation, it's it's not something that we need to worry about as much. But like I said, I think the entire world economy, I think everyone will suffer for, I would say, probably the next year and a half to 2, but eventually we will recover and we will go back to how things were. We will be stronger. I mean, I'm an optimist, so I definitely believe that. And I'm sure others have a different view, but I do certainly believe that we will go back to having a stronger economy in the next year and a half to 2. থ্যাংক ইউ আমাদের কাছে আরেকটা প্রশ্ন ছিল, আমি প্রশ্নটা নিব না ভাবছিলাম, কিন্তু আপনি আপনাদের নির্বাচনের ব্যাপারে বলছিলেন, ইলেকশনের ব্যাপারে, আপনি কিছু মনে না করলে আমি প্রশ্নটা দিতে পারি। আপনার ফ্যামিলিয়ার হলে অ্যান্সার দিবেন, আর নাইলে স্কিপ করবেন। যে সাব্বির আলম চৌধুরী একটা প্রশ্ন করেছেন, why the Donald Trump against postal ballot in the upcoming election? Why is আমার মনে হয় না যে I'm not sure that I feel comfortable talking about politics in this platform, at least. Again, আপনি যদি চান, we can talk about it offline, but এই প্ল্যাটফর্মে আমি আসলে খুব একটা comfortable feel করব না। হ্যাঁ, আমাদের কাছে আরেকটা প্রশ্ন আছে, আমরা প্রশ্নটা নিব। নাসমুস সাকিব একটা কমেন্ট করেছেন, যে কমেন্টটা উনি অ্যান্সার দিয়েছিলেন আপনি প্রশ্নে, উনি একটা কমেন্ট করছেন আপনার কাছে। উনি লঙ্কা বাংলা ফাইন্যান্স আছেন খুব সম্ভবত, আমি যতটুকু জানি। আমরা একটা প্রশ্ন নিব, অনেকেরই প্রশ্ন। এই প্রশ্নটা আমি একটু খুঁজে আমার কাছেও ছিল, অনেকেরই একই প্রশ্ন ছিল। আহাদুল্লাহ কুতুবী বর্তমানে দীপশিকার ফাইন্যান্সের যে দায়িত্বে আছে উনি, আহাদুল্লাহ কুতুবী। প্রশ্নটা আমার কাছে ছিল, অনেকেই এই প্রশ্নটা করেছেন। ওনার প্রশ্নটা আমি নিয়ে বলি। ম্যাম, we are proud of you. I am very much interested to know from you that what is your plan
with our beloved Qutubdia stand? If you have, please. আমার কাছেও একই প্রশ্ন ছিল, অনেকের কাছে একই প্রশ্ন ছিল, কুতুবদিয়াকে ঘিরে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি আব্বুর সাথে জাস্ট গতকাল রাতে এটা নিয়ে কথা বলছিলাম যে আমার আই গেস আমি একটু বায়াস যেহেতু আমি মেয়ে, সো আই থিঙ্ক বিং এ ওমেন ফর মি দ্য থিংস দ্যাট আমি যেগুলো ভ্যালু করি, যেমন এডুকেশন, আমি এ ফার্ম বিলিভার যে সবারই এডুকেট হতে হবে। আর যখন when it comes to কুতুবদিয়া স্পেশালি, আমার মনে হয় যে নেক্সট জেনারেশন মহিলা মেয়েদের এডুকেশনটা হচ্ছে মাস্ট। And I know যে এগুলা, it's much easier said than done, কারণ আমি জানি there are a lot of challenges. And to be honest, আমার মনে হয় না যে এই শোতে আমি এমন কিছু বলেছি that everyone hasn't already heard. I think these are all known things, but the practicality of them becomes very difficult. So আমার মনে হয় যে কুতুবদিয়ায় আব্বু আর আমি প্ল্যান করছি যে অনেক কিছু, we have to really assess the situation for when we are ready to do something in. কারণ এক একটা, the time is different. So COVID এর পরে যে প্রশ্নটা আমাকে আগে জিজ্ঞেস করা হয়েছিল যে about the world economy and the impact of COVID and things like that, আমরা জানি না যে after this pandemic is over, whenever that is, the needs are going to be different. So based on the needs at the time that it's over, আমরা assess করব ওই situationটা, and based on that we will be sure to take appropriate action. But আমার যেটা আমি পার্সোনালি ভ্যালু করি সেটা হচ্ছে এডুকেশন, সো I'm sure that it will most likely be something around women's education in Qutubdia. থ্যাংক ইউ আমাদেরকে অনেক সময় দেওয়ার জন্য। আপনার অনেক কষ্ট হচ্ছে, আমরা বুঝতে পারছি। হ্যাঁ, আমরা একটু জানতে চাইবো, আপনি অনেক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত ছিলেন। এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং সব মিলিয়ে তরুণদের জন্য আপনি কি বলবেন, যারা আমাদের মতো গ্রাজুয়েশন করার লেভেলে আছে বা এখন গ্রাজুয়েশন করতেছে পড়াশোনা স্টুডেন্ট, তাদের জন্য বা তরুণ প্রজন্মের জন্য আপনি কি বলবেন? সাজেশন, আপনার সাজেশনটা। আচ্ছা, থ্যাংক ইউ। আমার অ্যাডভাইস যেটা থাকবে সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আমি বলবো না যে সেগুলো ইম্পর্টেন্ট না, দে আর ইম্পর্টেন্ট। যেমন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে আমি আমার লিডারশিপ স্কিলস গুলা শিখেছি। আর সো ইটস ইম্পর্টেন্ট, বাট সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জিপিএ। কারণ যতটা চাকরি আমি অ্যাপ্লাই করেছি, সবসময় জিজ্ঞেস করেছে, মানে এটা আন্ডারগ্র্যাডের পরে সবসময় আমাকে জিজ্ঞেস করেছে তোমার জিপিএ কি। ইভেন কিছু কিছু কোম্পানি, কিছু কিছু না বলবো যে মানে মেজরিটি অফ দ্য কোম্পানি হচ্ছে একটা সার্টেন জিপিএ 3.0 অথবা 3.5 এর নিচে কিন্তু মানে তোমাকে কনসিডারও করবে না অ্যাপ্লিকেন্ট হিসেবে। সো জিপিএটা মেনটেন করতে হবে। আর সবসময় মনে রাখতে হবে যে কেউ কাউকে মানে ফোর্স করে কোনো কিছু করাতে পারবে না। আর সেই জন্য পড়াশোনাটাও তো ওইভাবেই মানে নিজের মধ্যে থেকে আসতে হবে। আর ডক্টর সারা নবী যেমন ওনার ইন্টারভিউটা আমি দেখছিলাম সেদিন, একটা কথা বলেছে যেটা আমার খুব ভালো লাগছে, খুব ভালো লেগেছে, যেটা নট নেসেসারিলি সবার যে পড়াশোনা করতে হবে এটা, ইটস নট ট্রু। পড়াশোনা, ইটস গুড ইফ ইউ ওয়ান্ট টু, বাট এট দ্য সেম টাইম এখন মানে টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হয়ে পৃথিবী, we live in a very globalized world. এই যে তুমি বাংলাদেশে, আমি নিউ ইয়র্কে, কিন্তু look how easy for us to connect to each other. So আমাদের ওই প্ল্যাটফর্মটা আছে, সেই জন্য whatever your passion is, whatever that interests you the most, go for it. এই যে ফেসবুক যেমন, মার্ক জাকারবার্গ, সে কিন্তু তার ইউনিভার্সিটি এডুকেশন কমপ্লিটলি শেষ করে না, but look at how successful he is today. So এটাই বলতে চাচ্ছি যে education is not necessary, but at the same time, find what your strengths are
and মানে নিজের সাথে খুব be very real with yourself. Know what your strengths are, know what your weaknesses are. আমি যেমন, there are a lot of things that I'm good at, but there are also things that I'm not good at. But I know what those are. And that makes it a lot easier for me to have these type of conversations with my team members, my senior leaders, and things like that, because I'm aware of myself. আমার মনে হয় যে ওই awareness-টা is very important. And find a way to connect with people. Instead of spending মানে ঘন্টার পর ঘন্টা যে ফেসবুকে আমরা, it's very easy কারণ ওরা ওইভাবে প্রোডাক্টগুলো ডিজাইন করে যে so that we spend a couple of hours just looking through people's profiles and who's going where and who's doing what. But instead of that, sign up for LinkedIn. আমি জাস্ট ফুরকানের সাথে সেদিনই এটা নিয়ে কথা বলছিলাম যে লিঙ্কডইন হচ্ছে প্রফেশনাল একটা নেটওয়ার্ক। আর আপনাদের if you want to learn about someone's professional background, as a matter of fact, আমার just কয়েক মাস আগে আমাকে কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে একটা স্টুডেন্ট রিচ আউট করছে, সে ইন্ডিয়ান, আমাকে বলছে যেরকম তোমার প্রোফাইলটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, I really want to know, if you have just 10 minutes, I really want to know more about what you do and how you got there. I'm going to say I really liked it. I mean, I have a very busy schedule, but at the same time, because of the way he approached me, I really found that to be different. So use these things, these platforms that are available to you. Reach out to people. Karan, if you don't reach out to them, they're not going to know about you. Our university যেমন advisor আছে, mentors ache, have them continue to help you with those things, because university professor gula jamon, they're very well connected to the industry that that's their subject matter expert. Amar jemon professor gula chilo, they were able to connect me to individuals in the industry that I could meet for a cup of coffee to learn more about what they do, and things like that. So I think it's very important to be connected, whether it's through professional networks or through mentorship, advisors, and things like that. And now that you guys all know me, obviously, I am also somebody that would be more than happy to speak to you in any capacity that I can. Our lastly, jeta bolbo je, truly knowledge is power, which means you have to read. You have to be aware. You have to read a book. I read a lot of business, politics, even self-help books that helps me be more aware of my behaviors, things, or as well as improve upon them and things like that. Because I think the key to success is really being aware of oneself. And lastly, I think it's really important to know that you have all these resources that are available to you, and it's really up to you. No one's going to tell you what to do and not to do. You have to take full ownership of it. Oy accountability has to come from you. Onno keu kintu kichu bolbe na. So these are some of my, I guess, last thoughts that I would certainly share with everyone. থ্যাংক ইউ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা একটু করে ছোট করে জানতে চাইবো, যদি আপনার সময় হয়, যে অনেকেই ইন্স্যুরেন্সের ব্যাপারে বাংলাদেশে একটা মানে নেতিবাচক ধারণা, নেগেটিভ ধারণা আছে, সে ব্যাপারে আপনি যদি জানেন একটু বলবেন, মানে ইন্স্যুরেন্স ধারণাটা একটু ক্লিয়ার করবেন। আমি হাসি কারণ আম্মুর সাথে এটা নিয়ে আমার আসলে গতকাল কথা হচ্ছিল। আম্মু আমাকে বলতেছিল যে তুমি যে বলবা যে টিআই ইন্স্যুরেন্স কোম্পানি, সবাই কিন্তু মনে করবো যে তুমি এক বাসা থেকে আরেক বাসায় দরজায় নক করে করে প্রোডাক্ট সেল করছো। আর আমি হাসছিলাম, যে বললাম যে এটা আবার কি ব্যাপার, কারণ আমার কোম্পানি তো ওই ধরনের ইন্স্যুরেন্স বিক্রিও করে না। সো ইন্স্যুরেন্স, আসলে
অনেক ধরনের ইন্স্যুরেন্স কোম্পানি আছে আর AIG যেমন it's one of the if not the largest insurance company in the world as well as Alliance so ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করলেই যে সেটা মিনস করে যে আপনি সেলস পারসন that's not necessarily right কারণ প্রত্যেকটা কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানি যেমন that's their products and there is a team of sales people আমাদের কোম্পানিতেও যেমন আছে যে সেলস individuals আছে যারা product sell করে but I am not one of them just like কারণ corporate headquarter আছে তাই না আমার চাকরি যেমন corporate headquarter so এগুলা আসলে আমাদের কি বলবো we have to change our mindset similar to everything else we talked about women and the education and things like that এটা আমাদের মাইন্ডসেটটা আসলে চেঞ্জ করতে হবে and I think this is where our generation your generation Furqan you have this golden opportunity to really change that to help educate your parents and your siblings and your grandparents and your relatives right because they don't know ওরা কিন্তু জানে না and that's not their fault because it's just no one has explained it to them so আমার মনে হয় যে এটা আমাদের responsibility to help shape that change so আমার মনে হয় যে we have to educate them we have to aware them we have to tell them what an insurance company truly means and how there are different types of jobs that are available the same way that I'm sharing it with you and everyone else so I think it's really our responsibility. We really have to take accountability, ownership for it. Thank you. আমাদের অনেকের কাছে আসলে ইন্স্যুরেন্স ধারণাটাই ক্লিয়ার না যদি বলেন আমার অডিয়েন্সে মানে একদম রুরাল লেভেলে যারা আছে ম্যাঙ্গো পিপল তাদের কাছে অনেকের কাছে ইন্স্যুরেন্স ধারণাটাও ক্লিয়ার না এজন্য হয়তো একটা নেতিবাচক ধারণা থাকে এটা সম্পর্কে হ্যাঁ আমার মতে হ্যাঁ আমার মনে হয় ওইটাই আসলে হ্যাঁ ওইটাই হবে অনেকে ইন্স্যুরেন্স বলতে আমরা যেটা সাধারণত বুঝি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স বা মানে আরেক ছোট এর বাইরে আমরা তেমন একটা কিছু বুঝি না যেটা ম্যাঙ্গো পিপল এর বাইরে যে অনেক রকম ইন্স্যুরেন্স হতে পারে আবার জবের ইন্স্যুরেন্স আমার বিজনেসের ইন্স্যুরেন্স এটা নিয়ে অনেকের ধারণা নাই এই জন্য হয়তো এই ধরনের একটা মানসিকতা পোষণ করেন সকলকে ধন্যবাদ যারা আমাদের অনুষ্ঠান এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন আপনারা যদি মনে করেন আমাদের সংলাপটি আপনার ভালো লাগলে শেয়ার করে দিবেন কোন জায়গা থেকে দেখছেন সেটা জানাবেন আপনাদের অনেকের প্রশ্ন সময় স্বল্পতার কারণে আমরা অতিথির কাছে তুলে আনতে পারিনি বলে আই এম এক্সট্রিমলি সরি আমি দুঃখ প্রকাশ করতেছি সর্বশেষ আপনি অনেক সময় দিয়েছেন আমাদের জন্য সর্বশেষ আপনার কাছে কষ্ট হচ্ছে যে দীপশিক্ষার কার্যক্রম মূল্যায়ন আপনি দীপশিক্ষা সম্পর্কে যতটুকু জানলেন বা আমাদের এই ফেসবুক লাইভ প্রোগ্রামের অনেক কুতুব দিয়া এবং একেই দেখছেন এই প্রোগ্রামের মূল্যায়ন কিভাবে করবেন আমার মনে হয় যে আমি আসলে আমি খুবই খুশি হয়েছিলাম যখন দীপশিকা প্ল্যাটফর্ম হিসাবে জানলাম কারণ আমি জানি যে আমার আব্বু যখন ঢাকা ইউনিভার্সিটিতে যেত তখন সে ছিল he was the only student আর আজকে আমাদের কত স্টুডেন্ট হয়েছে কুতুবদিয়া থেকে যারা part of this network which and I think আমার মনে হয় যে ফুরকান তুমি যেটা করছো তুমি এই যে আমাদেরকে ইনভাইট করছো আমাদের এক্সপেরিয়েন্স আমাদের লেসন্স আমরা যেগুলো শিখেছি ওভার দ্য ইয়ার্স যে শেয়ার করছি এই যে আমাদের তুমি যে কানেক্ট করছো I think it is absolutely fantastic and I hope that তুমি এটা কন্টিনিউ করো কারণ if anything at least I'm able to share a different perspective এরকম আমার মতো সবাই যদি একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ শেয়ার করে then I think that's where the knowledge the কি বলবো মানে মানুষের যে চোখ খুলে যায় that's where it comes from so I think that's absolutely fantastic and I hope you continue to do it maybe through this Deepshika platform you can branch out into mentorship or something like that where you can connect students to us the participants I mean I can't really speak for all the other participants, but I'm sure we'll be more than happy to at least connect with students and help them in any way we can. So, but this really is a wonderful accomplishment, and আমি খুবই খুশি হয়েছি যে তুমি এটা কন্টিনিউ করছো এবং
it's just really helps everyone not just learn, but also understand different career paths and different challenges, different experiences. কারণ আমরা, আমরা সবাই অন্যরকম in our own unique ways. So just একটা platform যেটা আছে যেখানে, where we can all come together as one, I think is extremely important. So আমি খুবই খুশি হয়েছি যে, and most importantly, অনেক ধন্যবাদ যে তুমি আমাকে invite করেছো আজকে. It has really been a pleasure to speak to everyone and get to know some of the questions that are in everyone's mind. থ্যাংক ইউ। আপনার কাছে একটু জানিয়ে রাখি যে দীপশিখা মূলত ঢাকা শহরে যারা কুতুবদিয়ার পড়ালেখা করে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটির বাইরে যেমন স্টুডেন্ট আছে যারা ঢাকার, তাদেরকে অর্গানাইজ করার বা তাদেরকে একটা প্ল্যাটফর্মে আনার একটা সংগঠন, এটা নিয়ে আমরা কাজ করছি 3 বছর ধরে। এবং আমাদের কিছু রেগুলার কার্যক্রম, তার মধ্যে একটা কার্যক্রম এটা আমরা রিসেন্টলি শুরু করেছি কোভিড-19 এর কারণে। আপনি আমাদের কাছে কি প্রত্যাশা করেন, বা 5-10 বছর পরে দীপশিখা অর্গানাইজেশন কোন জায়গায় থাকুক, আপনার কোনো প্রত্যাশা আছে? আমার মনে হয়, continue to do what you're doing. Let's think about where you can be, how you can grow after this pandemic is over. আমার মনে হয় যে, and আমি তোমার সাথে separately offline I can brainstorm with you more, but আমার মনে হয় যে যেমন mentorship যেটা আমি বলছিলাম, বা কানেক্ট করার জন্য, কারণ এই প্ল্যাটফর্মটা it can really become a professional social media platform. So you can shoot out into a lot of different ways. And, like I said, let's talk about it offline, karon সব কিছুরই pros and cons আছে. So I don't want to, আমি আর বেশি সময় নেই না, but আমি তোমার সাথে definitely connected থাকবো, এবং I can definitely give you some ideas and share my thoughts separately. থ্যাংক ইউ। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, দীপশিখাকে সময় দেওয়ার জন্য, সর্বোপরি কুতুবদিয়ার মানুষকে সময় দেওয়ার জন্য। আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে আপনি প্রায় 1 ঘন্টা 31 মিনিট, 1.5 hour, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নেই। আপনাকে অশেষ কৃতজ্ঞতা, দীপশিখার পক্ষ থেকে কৃতজ্ঞতা, আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা। সর্বশেষ আমাদের যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের সাথে সংযুক্ত ছিলেন, সকলের উদ্দেশ্যে আপনার শেষ কথা। আপনি যদি আমাদের কুতুবদিয়ার ভাষা জানেন, সেই ভাষায় বলতে পারেন। সকলের উদ্দেশ্যে আপনার Unfortunately, আমি আসলে কুতুবদিয়ার ভাষা অতটা বলতে পারি না, কিন্তু তুমি যদি আমার সাথে কুতুবদিয়ার ভাষায় কথা বলো, আমি সবকিছু বুঝবো, কিন্তু আমি আসলে বলতে পারি না। না, সর্বশেষে আমি জাস্ট বলবো যে ধন্যবাদ সবাইকে যে আপনারা, কারণ আমি জানি সবার সময় হচ্ছে অনেক মূল্যবান. So really thank you for giving me an hour and a half of your time. That's valuable, and it আমার আসলে it's my true pleasure to be here. Furqan, I'm so happy. আমি যে কতটা খুশি হয়েছি যে তুমি আমাকে আজকে ইনভাইট করেছো, এই যে সবার সাথে কথা বলতে পারছি। So let's continue to stay connected. আর দর্শকদের মধ্যে আপনাদের যদি কখনো কোনো প্রশ্ন থাকে, এমনি if you just want to talk, if you want to hear more about my experiences, please কখনোই হেজিটেট করবেন না রিচ আউট করার জন্য। আমি লিঙ্কডইনে আছি, ফেসবুকে আছি, ফুরকানের কাছে আমার ইমেল অ্যাড্রেসও আছে। সো প্লিজ ডোন্ট হেজিটেট টু রিচ আউট। আমি জানি I'm thousands of miles away from everyone, but at the same time, I can always be available when you need me, and I'm here to help. I mean, it's the least that I can do. So, and I wish you all the best for the students out there. Keep working hard, keep focusing, karon, it all pays off in the end, I promise you. And, just believe in yourself, and make sure that you always create that independence, that mindset that helps you study and understand things from a curious mindset. So, as I mentioned before, you have the world is your oyster. You have
you have everything available at the tip of your finger. So it actually, it's up to you in terms of how you want to take advantage of it. But lastly, stay safe and stay healthy. And সবাইকে আমার সালাম জানাচ্ছি এবং অনেক শুভেচ্ছা দিচ্ছি। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ যারা আমাদের অনুষ্ঠান দেখছেন। সকলকে ধন্যবাদ। সকলের সুস্থায়ু ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, গুড নাইট এন্ড গুড নুন ফর ইউ, গুড নাইট ফর মাই অডিয়েন্স। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আমাদের পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। খোদা হাফেজ।